সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অচলায়তনের অংশ গুরু নাটক, এই গুরু নাটকের প্রশ্ন উত্তর পর্ব, এই পর্বে উপস্থিত হয়েছি। ডেসক্রিপশন বক্সে গুরু নাটক সম্পর্কে যে প্রারম্ভিক পর্যায়ের ক্লাসটি তার লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে একবার দেখে নিতে পারো। প্রাসঙ্গিকভাবে আরও একটা বিষয় জানিয়ে দিই, আজকের ক্লাসের এই প্রশ্ন উত্তর পর্বের যে প্রশ্ন উত্তরের অংশটি তা পিডিএফ হিসেবে তোমরা পরবর্তী সময়ে ডেসক্রিপশন লিঙ্কেই পেয়ে যাবে। যাই হোক, আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলির বিশ্লেষণও তার সঙ্গে করে দেব। তোমরা এগুলো দেখে নিতে পারো, তার সঙ্গে অবশ্যই নিজেরাও মতামত পোষণ করে তারপর একটা সুন্দর উত্তর গ্রথিত করবে, এটাই আশা রাখবো। আমরা মোটামুটি এই গুরু নাটক থেকে প্রারম্ভিক পর্যায়ে আজকের ক্লাসের প্রশ্ন উত্তর পর্বে 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দেব। কারণ গুরু নাটক সম্পর্কে ছেলে মেয়েদের মধ্যে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু প্রশ্ন প্রতিক্ষণেই মনে জাগে, কারণ বেশ জটিল রূপকার্থক ভাবনা সম্বলিত, তাই স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্নের শেষ নেই। মনের কোণে বেশ কিছু প্রশ্ন ঝুঁকি দেয় প্রতিক্ষণেই। যাই হোক, আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। এই গুরু নাটকের প্রথম প্রশ্নটি, সেই জন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি, অংশটির বক্তাকে উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে কোন বক্তব্য প্রকাশ পেয়েছে? 1+4 এই নম্বরের ডিভিশনে হতে পারে এই প্রশ্নটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নিশ্চয়ই জানো। অচলায়তন নাটক অর্থাৎ তার থেকে যে অংশটি গুরু, এই গুরু নাটকের একটি অন্যতম চরিত্র, সম্পূর্ণ পৃথক গোছের একটি চরিত্র হল পঞ্চক চরিত্র। এই পঞ্চক চরিত্র, যে পঞ্চক চরিত্রের মুখ থেকে এই উক্তিটি নিঃসৃত হয়েছিল। আমরা কেমন ভাবে উত্তরটি লিখব? প্রথম অংশে এইভাবে লিখবে যে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বা নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকার্থক অন্যতম শ্রেষ্ঠ নাটক অচলায়তন থেকে গৃহীত গুরু নাটকের উদ্ধৃত অংশের বক্তা, সংস্কারের ঊর্ধ্বে নিজেকে পৌঁছে দেওয়া মুক্ত মনের দক্ষিণা বাতাস পঞ্চক নামে এক চরিত্র। আমি প্রথম পর্বে এই নাটকের ক্লাসে বিস্তৃতভাবে বলে দিয়েছি অচলায়তন আসলে কে, কি। আসলে অচলায়তন আর কিছু নয়, প্রাসঙ্গিকভাবে আমি আবার বলে দিই, অচলায়তন হলো এক বন্ধ কুসংস্কারে আচ্ছন্ন মন, অচলায়তন মানে বন্ধ কুসংস্কারে আচ্ছন্ন সমাজ ব্যবস্থা, অচলায়তন মানে বন্ধ কুসংস্কারে আচ্ছন্ন এক দেশ। এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাই মুক্ত মনের দক্ষিণা বাতাস এই শব্দটি ব্যবহার করেছি। এর পরের অংশের প্রশ্নটি হলো উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে কোন বক্তব্য প্রকাশ পেয়েছে। তার উত্তরটি কিভাবে লিখব আমরা একটু দেখে নিই। পঞ্চক চরিত্রটি এমনই এক চরিত্র যার আগমনের সাথে সাথে ধ্বনিত হতে থাকে পাষাণ থেকে মুক্তির স্বাদ। প্রাণ যেন বুক ভরে নিঃশ্বাস খুঁজে পায়। সুদীর্ঘ সময়ের আগলের পিছনে পড়ে থাকা সংস্কারের জাতাকল থেকে মুক্তির পথ অনুসন্ধান করে এই পঞ্চক চরিত্র। নাটকের প্রথম পর্বে প্রতিফলিত হয়েছে গুরুর আগমন ও বার্তা, যে বার্তা ধ্বনিত হওয়ার সাথে সাথে পঞ্চক তার সংকীর্ণ বার্তা স্বরূপ পুঁথির জঞ্জাল দূরে সরিয়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, গুরুর কাছ থেকে জ্ঞানের পূর্ণ রাশিকে সংগ্রহ করে নেওয়া। তার মনে হয়েছে পূর্ণতার স্বরূপ গুরু আগমনে সে নিজেকে বদলে দেবে নতুন ভাবে। গুরু তো প্রাণ সত্তা নয়, সে তো পূর্ণ জ্ঞানের প্রবাহ, যে প্রবাহ পৌঁছে যায় সংকীর্ণ মনরূপ গুহার আধারে, তাকে করে তোলে তমসোমা জ্যোতির্গময়। সংকীর্ণতার আধারে মৃত্যুবরণ করা একটি প্রাণ তখন দৃপ্ত কণ্ঠে বলে উঠতে পারে, মৃত্যুর মা অমৃতম গমায়। তোমরা ঠিক এইভাবে দ্বিতীয় অংশটির উত্তর লিপিবদ্ধ করবে, অর্থাৎ এখানে উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে কোন বক্তব্য প্রকাশ পেয়েছে। তারপরে কি লিখবে? পুঁথি মানে নির্দিষ্ট ব্যক্তি সত্তার জীবন দর্শনের বহিঃপ্রকাশ, তা কোথাও পূর্ণতা দেয় না। এই প্রশ্ন থেকে মুক্তি পাবার স্বার্থে অচলায়তনের আগল ছেড়ে বেরিয়ে এসেছে পঞ্চক। সে জানে তার মনের মধ্যে আছে সকল কালের জ্ঞান, আর সে কারণেই পুঁথিপত্র সব ফেলে দিয়ে সে প্রস্তুত হয়েছে গুরু নামক জ্ঞানের প্রবাহে মুক্তির সন্ধান পাবে বলে। ঠিক এইভাবে উত্তরটি লিপিবদ্ধ করবে। প্রাসঙ্গিকভাবে এই অংশটি
বিশ্লেষণের স্বার্থে আরেকবার বলে দিই। পুঁথিপত্র সে ফেলে দিতে চেয়েছে। আসলে সংস্কারের আগলে যদি বন্ধ হয়ে যায়, বিষয়টা হলো মনকে যদি শৃঙ্খলায় শৃঙ্খলিত করি, তাহলে শৃঙ্খলা দ্বারা মনকে যদি শৃঙ্খলিত করি, তাহলে নিশ্চিতভাবে এগিয়ে চলার পথ প্রশস্ত হয়। কিন্তু মনকে যদি শৃঙ্খলা দ্বারা কারারুদ্ধ করে ফেলি, অর্থাৎ আচ্ছন্ন করে ফেলি, কুসংস্কারে নিমজ্জিত করে ফেলি, যুক্তিবাদী ভাবনাকে দূরে সরিয়ে দিই, তাহলে কখনোই সেই মন মুক্ত মনের পূজারী হতে পারে না। আমরা গুরু নাটকের প্রারম্ভে পঞ্চকের মুখ থেকে যে এই উক্তিটির মধ্য দিয়ে আমরা কি দেখলাম, যে গুরু আসতে চলেছে, তার একটা খবর এসেছে অচলায়তনে। অচলায়তনে আসার সঙ্গে সঙ্গে এই খবর চারিদিকে সাজো সাজো রব, কিন্তু সেই সাজো সাজো রবের মধ্যে পঞ্চক চরিত্র একটু ভিন্ন। কেমন ভিন্ন? প্রাসঙ্গিকভাবে আমরা দেখলাম পঞ্চক চরিত্র তার পুঁথিপত্র ফেলে দিয়েছে। আসলে পঞ্চক জানে গুরু এলে পুঁথিপত্রের প্রয়োজন হয় না, গুরু সর্বজ্ঞানের আধারে গড়ে ওঠে। সর্বজ্ঞানের আধারে গড়ে ওঠা এই গুরুর কাছ থেকেই সে সর্বত শিক্ষা গ্রহণ করবে, এই প্রত্যাশায় পুঁথিপত্র ফেলে দিয়ে মুক্তির পথযাত্রী হয়ে পড়েছে। তাই সে যেন দৃপ্ত কণ্ঠে বলতে চেয়েছে, তমসোময় জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। যাই হোক, এই অংশটি, এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখো, নিশ্চিতভাবে তার সঙ্গে আরো সংযোগ থাকবে, নিজেরা বুঝে নেবে। যেমন ভাবে বলে দিলাম, সুন্দর উত্তর তৈরি করার চেষ্টা করবে। কোনো জানবার প্রত্যাশা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না এই প্রশ্নটি সম্পর্কে। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসি। দ্বিতীয় প্রশ্নে, অচলায়তনে তাকে কোথাও ধরবে না। অচলায়তন বলতে কি বোঝানো হয়েছে? আমি প্রথম ক্লাসে অচলায়তন সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তবুও এখানে উত্তরটি কেমন ভাবে লিখব সেটা একটু দেখে নিই। তাকে কোথাও ধরবে না কেন? দ্বিতীয় প্রশ্ন 1+4 এই অংশে হতে পারে। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকার্থক অন্যতম শ্রেষ্ঠ নাটক অচলায়তন থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে, বা অচলায়তন থেকে গৃহীত গুরু নাটক থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। অচলায়তনে তাকে কোথাও ধরবে না, তাহলে অচলায়তনে কাকে ধরবে না আমরা জানি। উদ্ধৃতাংশে অচলায়তন শব্দটি প্রতীকী, তাহলে এখানে অচলায়তন বলতে কি বোঝানো হয়েছে এই কথাটি আমরা এখানে বিশ্লেষণ করব। কেমন? তাহলে এই বক্তব্যের মধ্যে, এই উক্তিটির মধ্যে অচলায়তন শব্দটি কিন্তু প্রতীকী একটি শব্দ। বিষয়টা কি? আসলে প্রতীকী শব্দ কেন, কি বলবো আমরা এখানে, যে প্রতীকী শব্দটি ভিন্ন অর্থ বহন করতে সক্ষম। আপাত দৃষ্টিতে নাটকের মধ্যে অচলায়তন বলতে কুসংস্কারের গণ্ডির ঘেরাটোপে অবস্থান করা বিদ্যাচর্চার এক ক্ষেত্রকে বোঝানো হয়েছে। তাহলে অচলায়তনটা আসলে কি? কুসংস্কারের গণ্ডির ঘেরাটোপের মধ্যে আচ্ছন্ন হয়ে থাকা কিছু শিক্ষার্থী, তারা কোন ক্রমে দিনপাত করে চলেছে অত্যন্ত সংস্কার মেনে, কিন্তু সেই সংস্কার নিরর্থক, একেবারে অর্থহীন সংস্কার। যুক্তিবাদ কোথাও নেই। আসলে পঞ্চক যখন এই কথাটি বলে অচলায়তনে তাকে কোথাও ধরবে না, আসলে পঞ্চক চরিত্রটি এমনই এক চরিত্র, যে চরিত্র বারে বারে লক্ষণীয়, যে চরিত্র বারে বারে যুক্তিবাদী ভাবনায় সমস্ত সংস্কারকে বিশ্লেষণ করতে চায়। তাই এই উক্তির মধ্য দিয়ে পঞ্চক বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে? কুসংস্কারের গণ্ডির ঘেরাটোপে থেকে বিদ্যা চর্চা কখনো পূর্ণতা দেয় না। তারপর কি লিখবে? যেখানে প্রতিটি পদক্ষেপেই অপেক্ষা করে আছে পাপের হাতছানি। অচলায়তন এমন একটা ক্ষেত্র যেখানে প্রতিক্ষণেই পাপ পাপ চলছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত কি হবে, আর সেই প্রায়শ্চিত্তের বার্তা প্রত্যেকটি শিক্ষার্থীর মনে মনে পৌঁছে যাচ্ছে প্রতিক্ষণে। আমরা দেখেছি সুভদ্র নামে ছোট্ট একটি শিশুর মনের মধ্যেও এই পাপ এবং পাপ থেকে মুক্তি পাবার জন্য প্রায়শ্চিত্তের বার্তা কিভাবে আসতে পারে তা পঞ্চক চরিত্রের কাছে সুভদ্র জানতে চেয়েছিল। এক কথা, জীবন এখানে অচল, স্তব্ধ। ঠিক একইভাবে অচলায়তন অন্য বার্তা বহন করতে সক্ষম। কেমন সে বার্তাটি? দেখো, এই প্রথম অংশের মধ্যে আমরা অচলায়তন বলতে একটি শিক্ষাঙ্গনকে বোঝালাম। দ্বিতীয় অংশে কি বলছি? অচলায়তন হলো একটি দেহ।
অর্থাৎ দেহরূপকে, দেহকে আমরা যেমন বাড়ির কাছে আরশিনগর এই কবিতাটির মধ্যে পড়েছি যে দেহ তা অনেকটা গৃহের ন্যায়, তার মধ্যে যেমন গৃহের মধ্যে যেমন প্রাণ বাস করে, ঠিক তেমনি দেহের মধ্যেও এক সত্তা বাস করে, যে সত্তা প্রতিক্ষণেই আমাকে জাগিয়ে রাখে, আমাকে বোঝায় যে সে আছে। তাই দেহরূপ আয়তন, যার মধ্যে প্রাণভোমরা নামক এক জীবন সত্তা বাস করে, যে কিনা কোমল ও কঠিন অবস্থানে ক্ষণে ক্ষণে রূপ বদলায়, সংস্কারের কাঠিন্য আর সংস্কারিত হওয়ার ভবিষ্যৎ বার্তা তাকে হীরকে পরিণত করে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝে নিও যে কি বলতে চাইছি এখানে। এই দেহের মধ্যে যে প্রাণসত্তা আছে সে কঠিন এবং কোমলের আস্তরণে ঘেরা, সে কখনো কঠিন কখনো কোমল। সেই প্রাণভোমরা নামক জীবন সত্তা, যে জীবন সত্তা ঈশ্বরের অংশ, সেই জীবন সত্তা ঈশ্বরের অংশ, সে কখনো কোমল কখনো কঠিন, কখনো অন্ধকার কখনো আলোর পথে সে পূজারী হয়ে থাকে। সংস্কারের কাঠিন্য আর সংস্কারিত হওয়ার ভবিষ্যৎ বার্তা তাকে হীরকে পরিণত করে, অর্থাৎ সে বারে বারে কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে, সমস্যা বহুল জীবনযাপনের মধ্য দিয়ে সে কিন্তু এগিয়ে চলে, এবং সেই এগিয়ে চলার মধ্য দিয়েই আমরা লক্ষ্য করি একটি মানুষ, একটি প্রাণ, সে কিন্তু জ্ঞানী হয়ে ওঠে, জ্ঞান আহরণ করতে সক্ষম হয়। কিন্তু তা শুধুমাত্র রূপ দেওয়ার অপেক্ষায়, শিল্পীর হাতের স্পর্শের অপেক্ষায় দিন যাপন করে অন্ধকারের কোণে বসে। অর্থাৎ একটি প্রাণ সত্তা পূর্ণতা পায় তখনই যখন কিনা সেই প্রাণ সত্তার মধ্যে গুরু নামক এক শব্দ এসে দানা বাঁধে। সেই প্রাণ সত্তার মধ্যে যখন গুরুর আগমন আমরা লক্ষ্য করি, তখনই কিন্তু আমরা এর সঙ্গে লক্ষ্য করতে পারি যে গুরু আগমনের সঙ্গে সঙ্গে সেই প্রাণ সত্তার পূর্ণতা আসে। তাহলে এই শিল্পীকে, এই শিল্পী আর কেউ নয়, সে তো জ্ঞানের গুরু, যে অচলায়তনকে সচল করে, অচলায়তনের গণ্ডি ভেঙে কুসংস্কারের সংকীর্ণতাকে ছিন্ন করে জ্ঞানের প্রদীপ জ্বালে। কোথায় জ্ঞানের প্রদীপ জ্বালে? আমার প্রাণ সত্তার মধ্যে, যে প্রাণ সত্তা অচলায়তনের মধ্যে অবস্থান করে কখনো কখনো। অচলায়তন শব্দ নাটকে এই পৃথক অর্থ বহন করতে সমানভাবে সক্ষম। তাহলে আমরা লক্ষ্য করলাম অচলায়তন এই কথাটি দুটি অর্থে প্রযুক্ত হলো, এক শিক্ষাঙ্গন আর আরেক অর্থে অচলায়তন তাই আমার মনের প্রাঙ্গণ, যেখানে আমার প্রাণ সত্তা বসে আছে, কখনো সংস্কার কখনো কুসংস্কারের বার্তা বহন করতে সক্ষম। যে উদ্ধৃত অংশে তাকে বলতে অচলায়তনে গুরুর আগমন বার্তার কথা বোঝানো হয়েছে। তাহলে উদ্ধৃত অংশে সে কে, এই যে বলা হলো তাকে কোথাও ধরবে না, সেটা কে? সে হলেন এখানে সেই গুরু, যে গুরু দীর্ঘদিনের বিচ্ছেদের পর অচলায়তনের আগমনের আবার এক বার্তা প্রেরণ করেছে। বার্তা আসার সঙ্গে সঙ্গে অচলায়তনের কুসংস্কারের সমস্ত আগুলগুলি একটু একটু করে খসে পড়ছে। বাস্তবিক সত্য কথা, জ্ঞান যখন আসতে চলে, জ্ঞান যখন আসতে থাকে, তখন মনের মধ্যে অন্ধকার আর অর্থহীন সংস্কার তা কিন্তু একটু একটু ভেঙে পড়ে। এই একটু একটু করে ভেঙে পড়তে পড়তে একটি মন যুক্তিবাদী হয়ে ওঠে, উদার মনস্ক হয়ে ওঠে, সমাজের একজন হয়ে কাজ করে তখন। সুতরাং গুরু অর্থাৎ মুক্ত জ্ঞান, আমি এই গুরুকে বলে থাকি স্ট্রিম অফ কনসিয়াসনেস। সুতরাং এই জ্ঞানের প্রবাহ যখন তোমা হইতে আমাতে আর আমা হইতে তোমাতে প্রবাহিত হতে থাকে, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে গুরু থেকে শিক্ষার্থীর মধ্যে, আবার শিক্ষার্থীর থেকে গুরুর মধ্যে যখন এই মুক্ত জ্ঞান প্রবাহিত হতে থাকে, তখনই তো প্রাণ শুদ্ধতা পায়। কারণ বদ্ধ জলের মধ্যে কখনোই শুদ্ধতা থাকে না, যে জলে স্রোত থাকে সে শুদ্ধ হয়ে থাকে। অচলায়তনে সেই স্রোতপূর্ণ প্রাণ সত্তার কথাই বোঝানো হয়েছে। আর এই প্রশ্নটির মধ্যে তাকে বলতে সেই গুরুর কথা বোঝানো হয়েছে, যিনি আসবেন আমার মনের সমস্ত অন্ধকার দূর করবেন। তৃতীয় প্রশ্ন, আমরা এবার তৃতীয় প্রশ্নে চলে আসি। মূলত তৃতীয় প্রশ্নে রয়েছে, বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বদ্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। বন্ধ এ ঘর, তো যাই হোক, বেজে ওঠে পঞ্চমে স্বর আর কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। উক্তিটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ নাটকের মধ্যে যে গানের ব্যবহার হয়েছে, সেই গানগুলি পৃথক বার্তা বহন করতে সক্ষম, পূর্ণ বার্তা বহন করতে সক্ষম। প্রথমেই গানটির মধ্যে
যে গানটি পঞ্চকের কণ্ঠ থেকে ধ্বনিত হলো, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তো জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তো মানে না। এই গানটির মধ্যে অন্যতম লাইন হলো বেজে ওঠে পঞ্চমে স্বর। তো আমরা এই বিশ্লেষণটি দেখে নিই। প্রথম অংশে আমরা যেমন ভাবে উৎস নির্দেশ করি তেমনি ভাবে উৎসটুকু লিখে নেব। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটক যেমন ভাবে নেওয়া হয়েছে। তারপরে কি লিখব? গুরু নাটকের মধ্যে পঞ্চকের মুখ থেকে যে সার্থকতাপূর্ণ গানগুলি উচ্চারিত হয়েছে তার মধ্যে অন্যতম দুটি লাইন উদ্ধৃত অংশে নেওয়া হয়েছে, যেটা এইমাত্র বললাম। যেখানে প্রাণ সত্তার পূর্ণতার আকাঙ্ক্ষার কথা বর্ণিত হয়েছে, প্রাণ সত্তার পূর্ণতার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, বাস্তবিকই সত্য কথা। কেন, কোন অর্থে একটু বলি। সঙ্গীত শাস্ত্রের মধ্যে অবস্থানকারী 7টি সুরের মধ্যে 65টি হলো শুদ্ধ, তার কোমল রূপ হয় না। কিন্তু তোমরা নিশ্চয়ই সবাই জানো সঙ্গীত শাস্ত্রে 7টি সুরের কথা বলা হয়েছে। এই 7টি সুরের মধ্যে 65টি হলো শুদ্ধ সুর, যার কোমল রূপ কোনো হয় না। এবার এই 5 সুর অর্থাৎ শুদ্ধতার প্রতীক, আমাদের হৃদয়ে যদি শুদ্ধতার প্রতীকে কোনো প্রাপ্তির দিকে একনিষ্ঠভাবে ছুটে চলার চেষ্টা করে, তবে সে প্রাপ্তি হতে হবে শুদ্ধ প্রাপ্তি। সেই শুদ্ধ প্রাপ্তির দিকে, সে নৈতিকতাপূর্ণ প্রাপ্তির দিকে আমাদের হৃদয় যদি একনিষ্ঠতার সঙ্গে ছুটে চলে, শুদ্ধতার সঙ্গে ছুটে চলে, তাহলে নিশ্চিতভাবে সে প্রাপ্তি ঘটে প্রত্যেকটি মানুষের। তাই সঙ্গীত শাস্ত্রের এই 65টির মতন পঞ্চকের ভাবনা অনুযায়ী আমাদের হৃদয়তন্ত্রীতে বেজে ওঠে মিষ্টি মধুর সুরেলা ছন্দে যদি এই 65টি, তাহলে কি হয়? বেজে ওঠে পঞ্চমী স্বর। অংশটির মধ্য দিয়ে সে কথা বলতে চাইছেন, যদি আমাদের হৃদয় সত্তার মধ্যে এই শুদ্ধতার সুর বেজে ওঠে, তখন কি হয়? জানবার আগ্রহ দৃঢ় থেকে দৃঢ়তর হয়, দৃঢ়তম হয় এবং প্রাপ্তির ইচ্ছেও অনেক বেড়ে যায়। যেমন তাকে তখন যে কোনো রকম ভাবে রুখে দেওয়া সম্ভব হয় না। তখন কি হয়? বাইরে থেকে মনের মধ্যে আঘাত হানতে থাকে বারে বারে, অনুভূত হয় এক হৃদয় কম্পন, আর সেই হৃদয় কম্পন অনুভূতির সঙ্গে সঙ্গেই আমরা দুরন্ত গতিতে আমাদের প্রত্যাশায় ধাবিত হতে থাকি, আমাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা করি। সৃষ্টি হয় জানবার আগ্রাসী মনোভাব, তা আসলে জ্ঞান আগমনের পূর্ব সংকেত। তাহলে এই যে বন্ধ ঘর, যদি হৃদয়ের মধ্যে পঞ্চমী স্বর শুদ্ধতার স্বর জেগে ওঠে, তখন আমার হৃদয় তন্ত্রীতে বাঁচতে থাকে এক কম্পন, আর সেই কম্পনের ফলে কেমন যেন ছুটে চলতে ইচ্ছে করে। তখন মনে হয় কে আমাকে শেখাবে, কে আমাকে জানাবে। তখন গুরুকেই প্রত্যাশা করি আমরা সকল সময়ে। তাহলে তা আসলে জ্ঞানাগমনের পূর্ব সংকেত। নবসৃষ্টির পূর্বে যেমন ভাবে পৃথিবীর প্রতিক্ষণেই ধ্বংস সৃষ্টি অবধারিত ভাবে চলেছে, এইবার এই নবসৃষ্টির মধ্যে যেমন ভাবে নবসৃষ্টি শুরু হওয়ার আগে যেমন ভাবে প্রলয় সংঘটিত হয়, ঠিক তেমনি ভাবে আমার মধ্যেও জ্ঞানাগমনের পূর্বে, আমাদের মধ্যেও জ্ঞানাগমনের পূর্বে এক ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়। সে প্রলয়ের নামই হলো যুক্তিবাদ, সে প্রলয়ের নামই হলো মুক্ত জ্ঞান। তা গানের মধ্য দিয়ে নাট্যকার প্রকাশ করেছেন। আসলে গুরু নামক মুক্ত জ্ঞান প্রাপ্তির জন্য পঞ্চকের হৃদয় যেন প্রতীক্ষার প্রহর গুনে চলেছে, এই আসল কথাটি বোঝানোর জন্য পঞ্চকের মুখ থেকে এই উক্তিটি ধ্বনিত হয়েছে, বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। অর্থাৎ পঞ্চক চাইছেন গুরুর আগমন বার্তায় সে শুদ্ধ হবে, মুক্ত হবে। এবার চতুর্থ প্রশ্নে আমরা চলে আসি। গুরু আগমনের রব উঠল আর সব অনাচার ঘটতে লাগলো। অংশটির মর্মার্থ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটিও, এখান থেকেও প্রশ্ন আসে। বুঝে নিতে হবে আমাদের যে গুরু আগমনের রব উঠলেই কেন সকল কিছু বিচলিত হতে শুরু করে, অচলায়তনে অনাচার ঘটতে শুরু করে কেন? তাহলে গুরুটা আসলে কি, অনাচারটা ঘটেই বা কিভাবে? কিভাবে আমরা উত্তরটি লিখব? প্রথম অংশে আমরা যেমন ভাবে উৎস লিখে থাকি তেমনি ভাবে উৎস লিখব, এবং এই কথাটি কে বলেছিল সেটা প্রথমে উল্লেখ করে নেব। তাহলে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উদ্ধৃত উক্তিটি বলেছিলেন শিক্ষার্থী সঞ্জীব নামে একজন ব্যক্তি। এবার এই শিক্ষার্থী সঞ্জীব এই কথাটি বলল। আসলে এই অনাচার ঘটতে শুরু করে কেন গুরু আগমনের কথা বললে পরে আমরা সেই অংশটি দেখে নিই। দীর্ঘদিনের অচলায়তনে
প্রবাহিত হওয়ার পর অবশেষে অচলায়তনের প্রাঙ্গণে গুরুর আগমনের বার্তা এসেছে। অচলায়তনের বার্তা, এই অচলায়তনে গুরু আগমনের বার্তা অনেক দিন পরে এলো। গুরু এতদিন আসেনি। একই রকম ভাবে আমাদের প্রাণ সত্তা চলছিল, অর্থহীন ভাবে, নিরর্থক অবস্থায় চলছিল। প্রাচীন দীর্ঘকালীন গড্ডালিকা প্রবাহের সংস্কার মেনে কোনো ক্রমে এগিয়ে চলছিল। কিন্তু এইভাবে তো এগিয়ে চলে না। সমাজ ব্যবস্থায় একদিন মুক্ত জ্ঞান এসে পৌঁছয়। ঠিক তেমনি ভাবে আমার প্রাণের মধ্যেও কুসংস্কারের আচ্ছন্নতা ছিঁড়ে এক নবীন নবারুণের জন্ম নেয়। সে নবারুণ হলো জ্ঞান। তখন প্রত্যেকটি প্রাণ মুক্ত প্রাণের বার্তা অনুভব করে। তাহলে গুরু আগমনের বার্তা যখনই আসে, অর্থাৎ মুক্ত জ্ঞানের বার্তা যখনই একটি মানুষের হৃদয়তন্ত্রীতে ধ্বনিত হতে থাকে, তখনই কি হয়, সকলের এই যে সকলেই স্বভাবতই নিজস্ব ভাবনা অনুসারে, অচলায়তনের ক্ষেত্রে কি হয়েছে, যখন গুরু আগমনের বার্তা এলো তখন সকলেই নিজের ভাবনা অনুসারে সেই গুরু আগমনের অপেক্ষায় রত হয় বিভিন্ন রকম ভাবে। কেউ বইপত্র নিয়ে বসে পড়ে, কেউ বইপত্রে এতদিন যা পড়েছে সেগুলো মনে করার প্রচেষ্টা করে, কেউ আবার সবকিছু বাদ দিয়ে তারপর গুরু কি বলবেন সেই অপেক্ষায় দিন গোনে। সুতরাং প্রত্যেকটি মানুষের পৃথক পৃথক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি অচলায়তনে। এই অচলায়তনের এক ভিন্ন চরিত্র পঞ্চক। সে কি করেছে আমরা দেখেছি, পুঁথিপত্র দূরে সরিয়ে দিয়ে গুরু আগমনের আনন্দে মেতে উঠেছে। লক্ষণীয়, এই আয়তনে সুভদ্র হঠাৎই নিজের অজান্তেই ৩৪৫ বছরের আগল ভেঙে দিয়েছে। সে উত্তর দিকের জানালা খুলে ফেলেছে, দেখে ফেলেছে বাইরে মুক্ত মাঠ, সেখানে গরু চলছে। সুতরাং মুক্ত প্রাণের বার্তাকে অনুভব করে ফেলেছে সুভদ্র। এটাও কিন্তু একটা অনাচার। গুরু আগমনের বার্তাতে এ অনাচার ঘটে গেল। আসলে চিরাচরিত গড্ডালিকা প্রবাহে স্তব্ধ গতিমান অচলায়তনের বুকে একটু একটু করে অনাচার ঘটতে শুরু করেছে। এভাবেই এ সকল কিছুই দেখেছে সঞ্জীব বিশ্বম্ভর মহাপঞ্চক। অচলায়তনের থেকে মানুষকে মুক্তি দিতে পারে মুক্ত প্রবাহ, তাই আসলে গুরু। মনের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা বদ্ধ জলরাশির ন্যায় কুসংস্কারের জঞ্জাল ছিন্ন হওয়ার ভাব একটু একটু করে জেগে ওঠে এই গুরুর আগমন বার্তায়। তাহলে গুরুর আগমন বার্তায় কি হয়, কুসংস্কারের যে বদ্ধ জলরাশি আমাদের প্রাণের মধ্যে অবস্থান করে, সেই বদ্ধ জলরাশিতে হঠাৎ করে কোলাহল সৃষ্টি হয়, ঢেউ জাগে। আর ঢেউ জাগলেই সেই বদ্ধ জলাশয় শুদ্ধতায় বদলে যায়, বদলে যাওয়ার অপেক্ষায় প্রহর গণে। তাই গুরু আগমনের বার্তা যখন আসে, এভাবেই বদলায় জীবন, এভাবেই বদলায় ভাবনা। সঞ্জীব নামক চরিত্রের উক্ত উক্তির মধ্য দিয়ে রূপকার্থক ভাবনায় পাঠক গণের কাছে নাট্যকার নিরর্থ সংস্কারের উপরে যুক্তিবাদী মনের প্রতিষ্ঠার কথাই বলেছেন। তাহলে আমরা এই অংশে এটাই দেখতে পাচ্ছি, সঞ্জীব নামক চরিত্রের এই যে উক্তিটি, এই উক্তির মধ্য দিয়ে আসলে নাট্যকার কি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন এই একটি মানুষের মনের মধ্যে নিরর্থক যে সংস্কার, সেই নিরর্থক সংস্কারের উপরে যুক্তিবাদের কঠোর প্রহার যেন জেগে উঠেছে গুরু আগমনের বার্তায়। আসলে গুরু কি, আমি আবার বলি এখানে, গুরু হলো সেই মুক্ত প্রাণের বার্তা বহনকারী জ্ঞান। আর সেই প্রবাহিত জ্ঞান যখন একটু একটু করে আমাদের মনের দরজায় আঘাত হানে, তখন দরজার পিছনে অবস্থান করা কুসংস্কারের এক গড্ডালিকা প্রবাহের বদ্ধ জলরাশি সম ভাবনা, সেখানে কিন্তু ঢেউ জাগে। কারণ সেখানে তখন যুক্তিবাদ প্রতিষ্ঠা হতে শুরু করে। এ সকল কৃতিত্বই গুরুর, অর্থাৎ মুক্ত জ্ঞানের। যাই হোক, এই প্রশ্নটির উত্তর ঠিক এভাবেই লিখো তোমরা। এবার আমরা পঞ্চম প্রশ্নে চলে আসি। পঞ্চম প্রশ্ন আমি দেখিনি যে পাপের এতটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে। বেশ মজার একটি লাইন। কে কার সম্পর্কে এমন মন্তব্য করেছে তার স্বভাবের পরিচয় দাও, এটা হতে পারে, বা উপাধ্যায় চরিত্রটি বিশ্লেষণ করে এমনও হতে পারে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে উপাধ্যায় সম্পর্কে কথাটি বলা হলো। কে বলল কথাটি? কথাটি বলবার মতন সাহস অচলায়তনে আর কারই বা আছে?
পঞ্চক নামে সেই চরিত্রটি আছে, তাই না? তাহলে এখানে উৎস নির্দেশ করব এবং তার সঙ্গে সঙ্গে বক্তাকে এই অংশটি সংযোগ করে দেব, এখানে যেমন ভাবে দিয়েছি, কেমন কার সম্পর্কে বলেছে সেটাও এর সঙ্গে বলে দেব। এবার দ্বিতীয় অংশে তার স্বভাবের পরিচয়, অর্থাৎ উপাধ্যায় মহাশয়ের স্বভাবের পরিচয় আমরা এখানে দেব। যেমন অচলায়তনের একজন শিক্ষক উপাধ্যায়, অচলায়তনের কুসংস্কারের বন্ধন এতটুকু নষ্ট হতে দিতে চান না এই শিক্ষক মহাশয়। তিনি আবার পঞ্চকের মতো যারা নিয়মকে ছিন্ন করে তাদের তিরস্কার করতেও পিছপা হন না। উপাধ্যায়ের স্বভাবের নিষ্ঠুরতা, প্রাণহীনতা, মানবতাহীনতা লক্ষ্য করা যায় নাট্যাংশের মধ্যে। দেখা যায় উপাধ্যায় মহাশয় সর্বদা সতর্ক আয়তন সম্পর্কে, তাহলে অচলায়তন সম্পর্কেই উপাধ্যায় মহাশয় কিন্তু সর্বদা সতর্ক থাকে। এখানে যা কিছু ঘটুক না কেন তা তিনি তখনই নিয়ন্ত্রণ করে থাকেন কঠোর হাতে। অচলায়তনের এক শিক্ষার্থীর অনাচারের জন্য উপাধ্যায় মহাশয় তাকে 7 মাসের বাছুরকে দিয়ে জানালা শুদ্ধ করানোর কথা উল্লেখ করেছিলেন। আমরা এই রকম নিরর্থক সংস্কারকে মানবার একটা প্রচেষ্টা, নিরর্থক কুসংস্কারকে মানবার একটা প্রচেষ্টা, মানিয়ে নেওয়ানোর একটা প্রচেষ্টা, যুক্তিবাদ প্রতিষ্ঠা না করার একটা প্রচেষ্টা, এই সকল কিছু কিন্তু আমরা এই উপাধ্যায় চরিত্রের মধ্যে দেখতে পেয়েছি। তবে কি শুধু উপাধ্যায় না, মহাপঞ্চক নামে এক ভয়ঙ্কর চরিত্রের বাস আমরা অচলায়তনের মধ্যে দেখি, যে সব সময় আলোর ঠিক উল্টো দিকে অবস্থান করে, যে অন্ধকারের প্রতীক। পঞ্চক চরিত্রটি যদি আলোর প্রতীক হয়, তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে অন্ধকারের প্রতীক মহাপঞ্চক চরিত্র। বাস্তবিকই সে মহা অন্ধকারের চরিত্র। আর ঠিক এই উপাধ্যায়ের মতন সেও প্রায়, উপাধ্যায়ের থেকে তার প্রাবল্য অনেক বেশি যদিও। যাই হোক, তাহলে উপাধ্যায় চরিত্রের মধ্যে আমরা কিন্তু এই নিষ্ঠুরতা, প্রাণহীনতা এবং মানবতাহীনতাকে দেখতে পেলাম। এবং প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে সেই কুসংস্কারকে চেপে ধরে তাকে শিখিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করানো, তা কিন্তু এই চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তিনি লক্ষ্য করেছেন অচলায়তনের শৃঙ্খলাহীনতার মূলে রয়েছে এই পঞ্চক চরিত্র। তাহলে পঞ্চক চরিত্র অচলায়তন শৃঙ্খলা খানিকটা হলে বিঘ্নিত করছে তার কর্মক্রিয়ার মধ্য দিয়ে, তাই তাকে তিরস্কার করেছেন বেশ কয়েকবার, এটা আমরা দেখেছি। শুধু তাই নয়, নিজের জ্ঞানকে শ্রেষ্ঠ প্রমাণিত করার আশায় বহু শাস্ত্রগ্রন্থে বর্ণিত সংস্কারের কথা তিনি বারবার উল্লেখ করেছেন। তবে সে সকল কথা পঞ্চকের কাছে একেবারে নিরর্থক সিদ্ধ হয়েছে। উপাধ্যায় পঞ্চকের সামনে দাঁড়িয়ে বিভিন্ন গ্রন্থের কথা উল্লেখ করেছেন। উপাধ্যায় কখনো বলছেন কুলদত্তের ক্রিয়া সংগ্রহের 18 অধ্যায়টি পড়েছ, কখনো বলছেন ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ বিজ্ঞপ্তি পড়েছ, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু কথাটি হলো কখনো সে বলেনি যে তুমি মনের দিকে তাকিয়ে দেখেছো সে কি বলতে চায়। পঞ্চক চরিত্রটি কিন্তু মনের দিকে তাকিয়ে দেখেছে, মন থেকে বিশ্লেষণ করেছে। আর মন তো মনুষ্যত্বের কথা বলে, মানবিকতার কথা বলে। আর একটি শাস্ত্রগ্রন্থ তা কিন্তু সংকীর্ণতার বার্তা দিয়ে থাকে, যদি তাকে যুক্তিবাদী মন নিয়ে গ্রহণ না করি। উপাধ্যায় সেই রকম একটি চরিত্র যে ধর্মগ্রন্থকে, শাস্ত্রগ্রন্থকে যুক্তিবাদী মনের কাছে সমর্পণ করে না দিয়ে তাকে কেবলই গ্রহণ করে গেছে, অর্থাৎ মুখস্থই করে গেছে। তাই তার মধ্য থেকে মূল সূর্যে তা উত্থাপিত হয়নি উপাধ্যায় প্রাণে। উপাধ্যায় মহাশয় এতই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ যে সুভদ্রের পাপের কথা আচার্যদেবকে জানানো, তার সেই পাপের হেতু গৃহীত সিদ্ধান্ত কি হওয়া কাঙ্ক্ষিত তা নিয়েও পূর্বে প্রস্তুতি নিয়েছেন। উপাধ্যায় মহাশয়ের এই আচরণকে পঞ্চক প্রশ্নে উদ্ধৃত উপমার সাহায্যে উপমিত করেছেন। সুতরাং এই যে কথাটি, পাপের এতটুকু গন্ধ পেলে মাছির মতো ছোটে, মাছিরা যেমন দুর্গন্ধের দিকে ছুটতে শুরু করে, যদিও সুগন্ধের দিকেও ছোটে, কিন্তু এখানে পঞ্চক যেন সেই দুর্গন্ধের কথাই বলতে চাইছে। অর্থাৎ পাপকর্ম হলেই সে পাপ কর্মকৃত শিক্ষার্থীকে মুহূর্তের মধ্যেই পাপের প্রায়শ্চিত্ত করানোর প্রচেষ্টা। উপাধ্যায় যেন সর্বতোভাবে দায়িত্ব নিয়ে বসে আছেন। তাই উপাধ্যায় মহাশয়ের এই আচরণকে পঞ্চক প্রশ্নে উদ্ধৃত উপমায় ব্যাখ্যা করেছেন। ধর্মাচরণের আনুষ্ঠানিক নিয়ম কানুন যদিও তার নখদর্পণে, তবু বলা যেতেই পারে প্রকৃত মানবিক ধর্ম বাসনা থেকে তিনি বহু দূরে অবস্থান করছেন বারে বারে। সুতরাং উপাধ্যায় চরিত্রটিকে আমরা এইভাবে কিন্তু বিশ্লেষণ করতে পারি। সংকীর্ণতা দোষে দুষ্ট একটি চরিত্র, সার্বিকভাবে এক কথায় বলতে গেলে। যাই হোক, আমরা এরপরের ষষ্ঠ প্রশ্নটি দেখে নিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চক চরিত্র
নিশ্চিতভাবে পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা এই প্রশ্নটিকে গুরুত্ব সহকারে দেখে নেব। পঞ্চক চরিত্রটি বিশ্লেষণ করো। অচলায়তনের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র, সুতরাং তার গুণরাশি তো আছেই, আমরা একটু একটু করে দেখে নেব তাকে। এতক্ষণ ধরে অনেক বিশ্লেষণ করেছি, এখন আর পঞ্চক চরিত্র সম্পর্কে পৃথকভাবে অন্য কথা না বলে সরাসরি চরিত্রের সম্পর্কে যে কথাগুলি লিখেছি সেগুলি বলে দিই। কেমন ভাবে লিখবে? প্রথম অংশের মধ্যে একটা উৎস নির্দেশ করতে হয়। এই উৎস কি কেমন হয়? মূলত চরিত্র বিশ্লেষণ করতে গেলে, এই জায়গাটা একটু গভীরভাবে দেখে নাও, চরিত্র বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমরা চরিত্র সম্পর্কে কিছু কথা বলে নিই। এই অংশটি হলো সেই অংশ, অর্থাৎ প্রথম পার্ট, ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টের মধ্যে তোমরা চরিত্র কেমন ভাবে লিখবে তার একটা পূর্ব প্রস্তুতি বলা যেতে পারে। পাশাপাশি আমরা যদি একে ভূমিকা বলি তাহলে কি খুব একটা ভুল হয় না। এই ভূমিকা অংশটি লিপিবদ্ধ করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। একটু মনোযোগ সহকারে দেখো কেমন লিখবে। সাহিত্যের যে কোনো প্রকার সৃষ্টি, তা সে উপন্যাস, নাটক, গল্প যাই হোক না কেন, সে ঘটনা আবর্তিত হয় নির্দিষ্ট চরিত্রকে কেন্দ্র করে, যার চলমানতায় পাঠক প্রতি মুহূর্তে আকর্ষিত হয়। আসলে চরিত্র হলো একটি গল্পের বা উপন্যাস বা নাটকের প্রাণ ভোমরা। এই প্রাণ সত্তা যত প্রাণবন্ত হয় ততই পাঠকবর্গের কাছে সেই চরিত্রটি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সাহিত্যিক আপন মনেরও মাধুরী মিশায়ে যেন তা রচনা করেন। কখনো কখনো আমরা লক্ষ্য করেছি এই চরিত্রের সুস্পষ্ট পদচারণ পাঠক শ্রেণীর মনে গল্পের বা নাটকের ঊর্ধ্বে উঠে তাকে চিরকালীনভাবে স্মরণ করতে সক্ষম করেছে। আমাদের পাঠ্যের অচলায়তন নাটকের অংশগুলোর মধ্যে অবস্থানকারী পঞ্চক চরিত্রটি ঠিক তেমনি এক চরিত্র। অচলায়তন নাটকের পাপপুণ্যের গণ্ডি অতিক্রম করে সমস্ত চরিত্রের মনে শুধু সেই চরিত্রগুলি নয়, পাঠকের মনেও এক মুক্ত প্রাণের দক্ষিণা বাতাস বইয়ে দিতে পেরেছে। সুতরাং প্রথম এই অংশটি আমরা লিপিবদ্ধ করব। এবার দ্বিতীয় অংশে কি করব? দ্বিতীয় অংশে পঞ্চক চরিত্রের যে গুণরাশি আমরা পেয়েছি সেই গুণরাশি সম্পর্কে দুই একটা কথা বলবো। কি লিখব? অচলায়তনের আর সকল শিক্ষার্থীর মতো পঞ্চক এক শিক্ষার্থী, তবে স্বভাব চরিত্র আর সকলের থেকে সম্পূর্ণ পৃথক। তার মধ্যে অত্যন্ত সাহসিকতার, মানবিকতা বোধ, সংস্কার মুক্ত ভাবনা, সত্য অনুসন্ধানের দৃষ্টি চরিত্রটাকে দৃষ্টিনন্দনকারী করে তুলেছে। এই গুণগুলি কিন্তু বিশ্লেষণ করতে হবে। এরপরে কি কি বললাম? সাহসিকতা, মানবিকতা বোধ, সংস্কার মুক্ত ভাবনা এবং সত্য অনুসন্ধানকারী দৃষ্টি, এই চারটি বিষয়কে, এই চারটি গুণকে তুলে ধরতে হবে। এবার একটি একটি করে এই গুণগুলি বিশ্লেষণ করব। সাহসিকতা বোধ, সাহসিকতার এই শব্দটা লেখা হয়ে গেছে, যাই হোক সাহসিকতা বোধ বা সাহসিকতা এইটুকু হবে, রটা হবে না। যাই হোক কি লিখবে এখানে? পঞ্চক চরিত্রের প্রধান গুণ হলো সে অত্যন্ত সাহসী। বাস্তবিকভাবে সত্য। অত্যন্ত সাহসী না হলে অচলায়তনের মধ্যে অবস্থান করে অচলায়তনের সমস্ত নিয়ম কানুনকে একেবারে বলা যেতে পারে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তাকে যুক্তিবাদী মনে বিশ্লেষণ করা, অন্য পাঠকদের প্রভাবিত করা, এ কিন্তু আর পাঁচটা চরিত্রের মতন নয়। অত্যন্ত সাহসী হলে তার পক্ষেই সম্ভব। অচলায়তনের কঠোর নিয়ম কানুন তাকে বেঁধে রাখতে পারেনি। আসলে এই সাহসী চরিত্রটি অচলায়তনের সকল কুসংস্কারে আচ্ছন্ন প্রাণগুলির ঊর্ধ্বে উঠতে পেরেছে সংস্কারের অর্থহীন নিয়ম নীতিগুলির প্রায়শ্চিত্ত সাধন করতে, যাতে সত্য অনুসন্ধান করা সম্ভবপর হয়। তাহলে সব মোটামুটি অপরাধ তার করা হয়ে গেছে। আমরা দেখেছি পঞ্চকে এক জায়গায় বলছি, হ্যাঁ সে 20-25 হাজার রকমের প্রায়শ্চিত্ত আছে। আসলে অতবার পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করেছে। উপাধ্যায়ের তিরস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে ভিন্ন কর্ম সাধন করতে এই উদার মনোভাবাপন্ন চরিত্রটি এতটুকু ভীত সন্ত্রস্ত হয়নি। বাস্তবিকভাবে এই চরিত্রগুলি ভীত সন্ত্রস্ত হয় না। যেমন ভাবে সুভদ্র চরিত্রের পাশে দাঁড়িয়ে তাকে অভয় দিতেও, কোলে তুলে নিতেও আমরা যেন তাকে পিছু পা হতে দেখিনি। অত্যন্ত সাহসী চরিত্রটির জরাজীর্ণ, স্পেলিংগুলো একটু দু একটা জায়গায় ভুল হয়েছে, একটু দেখে নিও। জরাজীর্ণ সংস্কারের পাশে দাঁড়িয়ে থেকে যেন অন্ধকারের পাশে আলো, এমন রূপেই নতুন প্রাণের জোয়ার এনেছে অচলায়তনের প্রাঙ্গণে। অন্য সকল চরিত্র তার সাহসিকতার গুণে সাহসী হয়ে উঠেছে একটু একটু করে। তাহলে সার্বিকভাবে আমরা যদি দেখি এই পঞ্চক চরিত্র ঠিক যেন আলোময়, আর ঠিক উল্টো দিকে অচলায়তনের প্রত্যেকটি চরিত্রের মধ্যে অন্ধকার।
বয়ে চলেছে। তাই অন্ধকারের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা এই আলো, সেই আলোকে তো অন্ধকার গ্রাস করতে চাইবেই, কিন্তু সত্যকে কি গ্রাস করা যায়? তা তো সম্ভব নয়। তাই পঞ্চক চরিত্রকেও অন্ধকার কখন টলিয়ে দিতে পারেনি। অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই পঞ্চক চরিত্রটি নাটকের মধ্যে বারে বারে অবস্থান করেছে এবং ঘুরপাক খেয়েছে। এবার পঞ্চক চরিত্রে আমরা পরের গুণরাশিটা একটু দেখে নিই। সেখানে কি আছে? মানবিকতা বোধ। মানবিকতা বোধের মধ্যে আমরা কি পাচ্ছি? মানবিকতা বোধে উজ্জ্বল পঞ্চক চরিত্রটি। শিক্ষার্থীর কান্না সহ্য করতে পারেনি সে। পাপের ভয় কাতর সুভদ্রকে শুধু সান্ত্বনাই দেয়নি, তাকে বলেছে তোর সব পাপ আমি কেড়ে নেব। কজন বলতে পারে? সুতরাং পঞ্চক চরিত্রটি একমাত্র বলতে পারে, যে পঞ্চক চরিত্র নির্বিকার চিত্তে বলতে পারে তোর সকল পাপ আমি কেড়ে নেব, অর্থাৎ সর্বতভাবে সুভদ্রের পাশে দাঁড়ানো। এই যেন সহানুভূতিশীল, মানবিকতা বোধে উজ্জ্বল এক মুক্ত প্রাণের ঘোষণা। এরপরে সংস্কার মুক্ত ভাবনা। পঞ্চক চরিত্রটি এক কুসংস্কারের ঊর্ধ্বে অবস্থানকারী সেই চরিত্র, যে চরিত্র তার বিচ্ছুরিত আলোয় আমাদের প্রত্যেক হৃদয়কে আলোকিত করেছে ক্ষণে ক্ষণে। অচলায়তনের বিধি বিধান আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার অন্ধ অনুসারী সে নয়, সে সত্য অনুসন্ধানকারী। এই জায়গাটা বুঝে নিতে হবে। সে কিন্তু সত্য অনুসন্ধানকারী। আমাদের প্রত্যেকটি মনের মধ্যে এইরকম একটি সত্য অনুসন্ধানকারী ব্যক্তি অবস্থান করে, যে সরল শিশুর মতন, যে সরলতা সত্যবাদিতার সাহসিকতার প্রতিমূর্তি, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি আর নিজের সংকীর্ণতার ভাবের কারণে এই সত্যবাদিতা সরলতা সাহসিকতা চাপা পড়ে যায় অন্ধকারের মধ্যে। তাকে জাগিয়ে তুলতে হবে, তা না হলে বেঁচে থাকা আর মৃত হয়ে থাকা দুটির মধ্যে ভিন্নতা কিছু নেই। তাই পঞ্চক চরিত্র সত্য অনুসন্ধানী চরিত্র। অন্ধ সংস্কারের ঊর্ধ্বে উঠে সংস্কারকে বারে বারে সংস্কারিত করে অন্য শিক্ষার্থীর জীবনের শুভ কর্মে তাকে প্রযুক্ত করতে চেয়েছেন। তাহলে পঞ্চকের কাজ কি? অন্ধ সংস্কারগুলোর ঊর্ধ্বে উঠে সেই সংস্কারগুলোকে সংস্কারিত করা। সংস্কারিত করার অর্থ কি? তাকে সংশোধন করা। যে সংস্কার আমি মানব, নিয়ম নীতি আমি মানতে পারি, কিন্তু সেই নিয়ম নীতির একটা যৌক্তিকতা থাকার প্রয়োজন আছে। অর্থাৎ সেই নিয়ম নীতি কতখানি আমার জন্য প্রাসঙ্গিক, কতখানি সমাজের জন্য প্রাসঙ্গিক, এটা না বুঝলে সেই নিয়ম নীতি কেন আমরা গ্রহণ করব? ধর্মীয় সংস্কারের মধ্যে সনাতনী পন্থায় প্রত্যেকটি ধর্মের ভাবনায় এরকম অসংখ্য কুসংস্কারাচ্ছন্ন নীতিহীন সংকীর্ণ নিয়ম রীতি রয়েছে। তাকে ছুঁড়ে ফেলে দেওয়াই বাঞ্ছনীয়। আমরা তাকে যুক্তিবাদের আলোয় বিচার করে নেব, কারণ ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে। মানুষের হিতের কারণেই ধর্ম সৃষ্টি হয়েছে। তাই মানুষের হিতের কারণেই ধর্মের নিয়মকে সংস্কারকেও বদলাতে হবে। পঞ্চক সেই নিয়ম নীতিকেই মানতে চাইছে। তাই সকল সংস্কারকে সে সংস্কারিত করতে চায় এবং সেই সংস্কারিত পন্থার মধ্য দিয়ে সকলের জীবনে শুভ নিয়ে আসতে চাইছেন এই পঞ্চক চরিত্র। আসলে পঞ্চক সত্য অনুসন্ধানী বলে এই সংস্কারগুলিকে ভাঙতে পেরেছিল। নিষ্প্রাণ সংস্কার কখনোই মনুষ্য জাতির কল্যাণ হেতু অবস্থান করতে সমর্থ হয় না। এই সত্য ভাবনাটি চরিত্রে জেগে উঠেছিল। তাহলে এই কথাটি এটা বুঝতে পেরেছিল যে কখনোই নিষ্প্রাণ সংস্কার কখনোই একটা মনুষ্য জাতির কল্যাণ হেতু অবস্থান করতে পারে না। তার জন্য সেই নিষ্প্রাণতা পরিত্যাগ করতে হয়, মানুষের কল্যাণের জন্য ভালো কিছু করতে হয়, নিয়মকে বদলাতে হয়। এই সত্য ভাবনাটি চরিত্রে জেগে উঠেছিল। আমরা নাটকের মধ্যে সংস্কার মুক্ত এই চরিত্র এভাবেই পেয়েছি। তাই সমস্ত আগল ভেঙে ছুটে বেরিয়ে গিয়ে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে পঞ্চক বলেছিল, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে। এবার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত এই চরিত্রটি নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন মুক্ত জ্ঞানের মূর্ত প্রতীক হিসেবে। মুক্ত জ্ঞানের মূর্ত প্রতীক হিসেবে কিন্তু পঞ্চক চরিত্রকে সৃষ্টি করেছেন। অচলায়তন নামক সংকীর্ণ অন্ধকারের মধ্যে সংস্থাপিত করে, অন্ধকারের মধ্যে পঞ্চক নামের এক মুক্ত মনকে নাট্যকার সংস্থাপিত করলেন। বিষয়টা কেমন? অনেকটা অন্ধকার গুহার মধ্যে অবস্থান করা হীরক খণ্ডের ন্যায়। তা অত্যন্ত মূল্যবান, কিন্তু তবুও সে অন্ধকার গুহার মধ্যে অবস্থান করে।
তারপর সে সমাজের কল্যাণ হেতু ব্যবহৃত হয়। ঠিক তেমনি ভাবে পঞ্চক নামে এই মুক্ত জ্ঞানের প্রতিমূর্তি, মূর্ত প্রতীক, তাকে কবিগুরু অন্ধকার সংস্কারাচ্ছন্ন এক অচলায়তনের মধ্যে স্থাপিত করেছেন, যেন অন্ধকার হৃদয়ের মধ্যে জ্ঞানের ঘুমন্ত অবস্থাকে বোঝাতে চেয়েছেন। এই জায়গায় আমরা একটু বুঝে নেব। অন্ধকার হৃদয়ের মধ্যে যেমন জ্ঞানের ঘুমন্ত অবস্থা থাকতে পারে, সে জেগে ওঠার প্রতীক্ষায় প্রহর গুণে, ঠিক তেমনি ভাবে পঞ্চক নামে চরিত্রটিও যেন ওই অন্ধকার অচল আয়তনের মধ্যে জেগে ওঠার জন্য অবস্থান করেছে। তাই পঞ্চক চরিত্রটি নাটকে আত্মরূপ চরিত্রের মর্যাদা পেয়েছে। পঞ্চক চরিত্রটি আসলে কেমন হলো শেষে? এই নাটকীয় এই চরিত্র, এই নাটকে, গুরু নাটকে এক আত্মরূপ চরিত্রের মর্যাদা পেয়েছে। অর্থাৎ সে জেগে উঠতে পেরেছে, শুধুমাত্র নিজের হৃদয়ে নয়, সবার হৃদয়ে। আমরা যদি নাটকের শেষ পর্যন্ত পৌঁছে যাই, দেখতে পাই সবাই মেনে নিতে পেরেছে, মেনে নিতে হয়েছে সবাইকে তার সেই মুক্ত ভাবনা। আমরা পাঠকবর্গ, আমরাও কিন্তু মেনে নিয়েছি পঞ্চককে মুক্ত প্রাণের বার্তা হিসেবে প্রবাহিত হওয়া এক প্রতিমূর্তি। আমাদের মনকেও শুদ্ধতার জগতে নিয়ে গেছে, মুক্ত প্রাণে নিয়ে গেছে। যাই হোক, তোমরা নিশ্চিতভাবে ক্লাসের শেষ অবধি ছিলে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, এবং তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, এই প্রশ্নগুলির প্রস্তুতি থাকবে তোমাদের মধ্যে। পরবর্তী সময় আমি আরো প্রশ্ন এর সঙ্গে সংযোগ করে দেব দ্বিতীয় ক্লাসে। কেমন? যাই হোক, ধন্যবাদ সবাই।